এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমরা জানো যে আমি জিওগ্রাফির উপর ক্লাস স্টার্ট করেছি মিসলেনিয়াসের উপর বেস করে আর কি, যাতে মিসলেনিয়াস এক্সামটা তোমাদের ভালো হয়, তার জন্য বেস করে আর ক্লাস। দেখো, আগের দিন আমি দেখবে তোমাদের ট্রান্স হিমালয়টা পড়িয়েছিলাম, যে কারাকোরাম, লাদাখ এবং জাসকার তিনটে পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা দেখব গ্রেট হিমালয়, লেসার হিমালয় এবং সিবালিক, এই তিনটে রেঞ্জ আমরা আজকে দেখব। আর এই ক্লাসটি এছাড়াও তুমি যদি এসএসসি দাও, রেলওয়ে দাও বা ব্যাংকিং দাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার হট টপিক বলতে পারো কিন্তু এই হিমালয় চ্যাপ্টারটা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে, তাই অবশ্যই যে কোনো এক্সামের জন্যই তুমি ক্লাসটা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, এই পার্টটা পরে আসে। দেখো এখানে দেখো, আগে দেখো, দেখো সমান্তরাল রেঞ্জ, যদি উত্তর থেকে দক্ষিণে দেখো হিমালয়ের বিভাজনটা আমরা চলো দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা, দেখো প্রথমে উত্তর দেখো, আমি তোমাদের বলেছিলাম ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের মধ্যে বলেছিলাম কারাকোরাম, লাদাখ আর জাসকার। এরপর দেখো গ্রেট হিমালয় চলে এসো। আজকে আমরা গ্রেট হিমালয় দেখবো, তারপরে রেসার হিমালয় দেখবো বা মধ্য হিমালয় যাকে বলে, আর নিচে দেখবো আমরা সিবালিক, তার নিচে সিবালিক। ঠিক আছে, তাহলে মনে রাখবে, প্রথমে ট্রান্স হিমালয় আসছে, তার মধ্যে তিনটে রেঞ্জ আসছে, কারাকোরাম, লাদাখ এবং জাসকার। আর গ্রেট হিমালয় আসছে তারপর, তারপর লেসার, তারপর সিবালিক। ঠিক আছে, তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথমে চলে এসো গ্রেট হিমালয়, যাকে হিমাদ্রিও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টগুলো ভালো করে দেখো, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, গ্রেট হিমালয় হলো হিমালয় পর্বতমালার সর্বোচ্চ এবং সর্বাধিক উচ্চতা সম্পন্ন একটা অংশ। গ্রেট হিমালয় হলো হিমালয় পর্বতমালার সব থেকে উঁচু এবং সর্বাধিক উচ্চতা সম্পন্ন অংশ। এর অপর নাম কি? হিমাদ্রি। তাহলে গ্রেট হিমালয়ের অপর নাম কি? হিমাদ্রি। দেখো, কোন ফরমেশন যদি বলো, কোন সময়ে এটা তৈরি শুরু হয়েছিল, তাহলে মনে রাখবে ইওসিন। ইওসিন এরা। তোমরা যদি জিওগ্রাফি অনার্স করো, তখন তুমি এই পার্টটা দেখতে পাবে যে বিভিন্ন এরাগুলো থাকে ওখানে। তোমরা শুধু এখানে অতটা ইম্পর্টেন্ট পুরো এরাটা নয়, তাই আমি শুধু পার্টটা নিয়ে নিয়েছি যে কোন যুগে তৈরি শুরু হয়েছিল। শুধু এটাই মনে রাখবে যে ইওসিন এরাতে বা যুগে স্টার্ট হয়েছিল, শুরু হওয়া আর কি। ওল্ড নেম বললাম তোমাদেরকে হিমাদ্রি। দেখো, পার্মানেন্ট স্নো কভার যদি বলো, তাহলে অত্যধিক উচ্চতার কারণে কি হয়, এখানে বহু অংশ সারা বছরই তোমার বরফে ঢাকা থাকে এবং হিমবাহ বা গ্লেসিয়ার সংখ্যা এখানে বেশি। তুমি এই গ্রেট হিমালয়ে সব থেকে বেশি হিমবাহ বা গ্লেসিয়ার দেখতে পাবে। কি কি গ্লেসিয়ার পরে আসছে, দেখো এগুলো। অ্যাভারেজ যদি হাইট বলে বা এলিভেশন বলে, মনে রাখবে 6000 থেকে 6100 মিটার, এটা অ্যাভারেজ। ঠিক আছে, হাইয়েস্ট পিক, বিশ্বের অধিকাংশ সর্বোচ্চ শৃঙ্গ গ্রেট হিমালয়ের মধ্যে অবস্থিত। হাইয়েস্ট শৃঙ্গগুলি কি কি, নেক্সট আমরা আসছি। দেখো ওটাতে হাইয়েস্ট পিক অফ গ্রেটার হিমালয়, অর্থাৎ গ্রেটার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো কি কি। দেখো, প্রথমে মাউন্ট এভারেস্ট। তাহলে যদি বলে মাউন্ট এভারেস্ট কার মধ্যে অবস্থিত, এই গ্রেট হিমালয়ের মধ্যে মাউন্ট এভারেস্ট লোকেটেড আর কি। 8848 মিটার, তাই তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। আর যদি বলে দেখো K2, দেখো এখানে একটা মিস্টেকের মতো দিয়ে দিয়েছে, আর K2টা এখানে দিয়ে দিয়েছে। K2 গ্রেট হিমালয়ের মধ্যে পড়ে না। আমি এটা পড়িয়েছিলাম, দেখবে K2টা কিসের মধ্যে পড়ে বলো তো? ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ে। কারাকোরাম, লাদাখ এবং জাসকার ছিল, এই কারাকোরামের মধ্যে পড়ে K2টা। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, যাকে গর্ডিন অস্টিন বলা হয়। 8611 মিটার হাইট। এবং দেখো কোথায় অবস্থিত, পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে লোকেটেড। এর অপর নাম কি? গর্ডিন অস্টিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। K2কে আর কি অপর নাম যদি বলে, তাহলে গর্ডিন অস্টিন হবে। বুঝতে পারলে? দেখো, তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় লোকেশন? নেপালে। এটি বিশ্বের সব থেকে উঁচু পিক এবং এর পূর্বের নামটা মনে রাখবে। এর পূর্বের নাম ছিল পিক 15, অর্থাৎ XV। ঠিক আছে, নেক্সট দেখো কাঞ্চনজঙ্ঘা। দেখো 8586 মিটার, উচ্চতাগুলো মনে রাখবে পরীক্ষা দৃষ্টিকোণ থেকে ভেরি ইম্পর্টেন্ট। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা, এটা দেখো সিকিমের লোকেশন। এগুলো সব গ্রেট হিমালয়ের অংশ আর কি। দেখো, এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। K2টা ভারতের মধ্যে নেই, ওই জন্য K2কে ধরা হয় না ভারতের মধ্যে। ভারতের মধ্যে এই কাঞ্চনজঙ্ঘাকে ধরা হয়, যেটা সিকিমে লোকেটেড। 8586 মিটার উচ্চতা। ঠিক আছে, বিশ্বের থার্ড হাইয়েস্ট পিক যদি বলে, তাহলে কাঞ্চনজঙ্ঘায় অ্যান্সার হবে। এছাড়াও রয়েছে নন্দা দেবী, 7816 মিটার। 7816 মিটার, কোথায় লোকেশন নন্দা দেবীরা? উত্তরাখণ্ডে দেখতে পাবে তুমি। এটি দেখো ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক। K2কে যদি বাদ দিয়ে দাও, তাহলে 2 নম্বর হাইয়েস্ট পিক ইন্ডিয়ার যদি বলো, তাহলে কিন্তু এই নন্দা দেবী হবে। ঠিক আছে, এবং 23rd হাইয়েস্ট পিক যদি বলো বিশ্বের, 23তম যদি পিক বলো বিশ্বের, তাহলে কিন্তু নন্দা দেবী হবে।
এবং দেখো এটি ভারতের নিয়ন্ত্রিত ভূখণ্ডের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। K2 কিন্তু ভারতের মধ্যে নেই এখন বর্তমানে। হাইয়েস্ট পিক অফ দি গ্রেটার হিমালয়, অর্থাৎ গ্রেটার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলি কি কি যদি পড়ে পরীক্ষায়, তাহলে অবশ্যই স্টেটমেন্ট বেস প্রশ্ন পড়তেই পারে। তাহলে মাউন্ট এভারেস্ট, K2টা হবে না, K2টা তোমার কারাকোরাম, লাদাখ, জাস্কার, অর্থাৎ কারাকোরামের মধ্যে পড়ছে, ট্রান্স হিমালয়ের একটা মধ্যে পড়ছে K2টা, অর্থাৎ গডিন অস্টিনটা। কাঞ্চনজঙ্ঘা এবং নন্দা দেবী, এই তিনটে পিকের নাম কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো, নেক্সট দেখো গঠনকারী শিলা, রক কম্পোজিশনগুলো চলো আমরা দেখে নিই। দেখো গ্রেটার হিমালয়, দেখো কেন্দ্রীয় অংশ তো কোর যাকে বলে, তোমরা পড়েছো, ঠিক আছে, ক্রাস্ট, মেন্টাল অ্যান্ড কোর। ওই কোর, কোর যদি বলা থাকে কি দিয়ে তৈরি, দেখো গ্রানাইট এবং নিশ দিয়ে তৈরি। আর নিশ হলো এক প্রকার কি শিলা, মেটামরফিক শিলা, অর্থাৎ রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এবং দেখো ভৌগোলিক বিস্তারটা একটু মনে রাখবে, যদি তুমি লেন্থ বলো তাহলে 2500 কিলোমিটার, আর যদি চওড়া আর কি, উইথ যাকে বলে চওড়া, তাহলে দেখো 120 থেকে 190 কিলোমিটার প্রায় আর কি। নেক্সট দেখো গ্রেটার হিমালয় যদি ভাঁজ বলে বা ফোল্ড, সাধারণত কি হয়, অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ অসমমিত প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে। এবং দেখো এই যদি বলে লাদাখ, লাদাখ হচ্ছে দেখো একটা কোল্ড ডেজার্ট, অর্থাৎ শীতল মরুভূমি অঞ্চল, যা হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে লাদাখ হচ্ছে একটা কোল্ড ডেজার্ট, হ্যাঁ, অঞ্চল যা হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো ইম্পর্টেন্ট প্লেসেস অ্যান্ড গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়ের মধ্যে ইম্পর্টেন্ট যে প্লেসগুলো রয়েছে সেগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন পড়ে থাকে। দেখো গ্রেটার হিমালয় অঞ্চলের সঙ্গে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং ভৌগোলিক স্থান যেগুলো উত্তরাখণ্ডে লোকেটেড, এগুলো সব উত্তরাখণ্ডে লোকেটেড। কোনগুলো দেখো, তোমরা সবাই জানো বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো সব উত্তরাখণ্ডে লোকেটেড। এগুলো হচ্ছে গ্রেটার হিমালয়ের মধ্যেই পড়ে একটা প্লেস, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্লেস যেখানে আমরা যাই। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এগুলো সব কোথায় লোকেটেড, উত্তরাখণ্ডে লোকেটেড। নেক্সট দেখো আমরা লেসার হিমালয় চলো দেখি। লেসার হিমালয় বা হিমাচল হিমালয়, লেসার হিমালয়ের অপর নাম হচ্ছে হিমাচল হিমালয়। দেখো গ্রেট হিমালয়, লেসার হিমালয়, তারপর শিবালিক। তাহলে আমরা দেখো এই গ্রেট হিমালয়টা দেখলাম, এবার আমরা লেসার হিমালয়টা দেখছি, এরপরে আমরা দেখবো শিবালিক। দেখো লেসার হিমালয় হলো হিমালয়ের মধ্যবর্তী পর্বতশ্রেণী, মাঝে দেখো পড়ছে, মাঝে, ওই জন্য মধ্যবর্তী বলা হচ্ছে। দেখো গ্রেট হিমালয়ের দক্ষিণে অবস্থিত, কোথায়, দক্ষিণে। গ্রেট হিমালয় উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, দেখো দক্ষিণ দিকে অবস্থিত। এবং যদি বলে শিবালিক, শিবালিকে দেখো উত্তরে লোকেটেড, ঠিক আছে। এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, এগুলো আমরা দেখবো নেক্সট স্লাইডে। প্রথমে দেখো গঠন এবং অবস্থানটা চলো আমরা দেখিনি। তাহলে কোন যুগে তৈরি হয়েছে, দেখো মিওসিন এরাতে তৈরি হয়েছে, গঠিত হয়েছে আর কি, এটা ফর্মেশন হয়েছে লেসার হিমালয়, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো গ্রেট হিমালয়ের দক্ষিণ অবস্থা যেটা আমি তোমাদেরকে বললাম, আর শিবালিকে যদি বলে তাহলে উত্তরে হবে। আদার্স নেম যদি বলে থাকে তাহলে দেখো হবে হিমাচল হিমালয় বা মিডিল হিমালয়, তোমাদের বললাম হিমাচল হিমালয় বা মিডিল হিমালয়। এভারেজ যদি হাইট বলে দেখো 4000 মিটার, ওটা ছিল 6000 মিটার, এটা দেখো 4000 মিটার, ঠিক আছে। লেসার হিমালয় একটি কন্টিনিউয়াস রেঞ্জ নয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পর্বতশ্রেণী বা রেঞ্জ নামে পরিচিত। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আছে, কন্টিনিউয়াস নয় এই রেঞ্জটা, এটা মনে রাখবে যে লেসার হিমালয়টা কিন্তু কন্টিনিউয়াস রেঞ্জ নয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পর্বতশ্রেণী বা রেঞ্জ নামে পরিচিত। দেখো কি নামে পরিচিত, দেখো এখানে আমরা দেখব বিভিন্ন অঞ্চলে লেসার হিমালয় কি কি নাম, সেগুলো চলো আমরা দেখে নিই। দেখো পীর পাঞ্জাল রেঞ্জ নামে পরিচিত জম্মু কাশ্মীরে। দেখো যদি জম্মু কাশ্মীরে যাও তুমি তাহলে পীর পাঞ্জাল রেঞ্জ ওখানে। ধোলাধর রেঞ্জ দেখো হিমাচল প্রদেশে যাও, ওটা বলে ধোলাধর রেঞ্জ। যদি উত্তরাখণ্ডে যাও মহীশূর বা মসুর যাকে বলে। আর দেখো উত্তরাখণ্ডে দেখো নাগ টিব্বা নামে পরিচিত রেঞ্জ, আর নেপালেও ওই রেঞ্জটা দেখো মহাভারত রেঞ্জ নামে পরিচিত। তাহলে লেসার হিমালয় বিভিন্ন নাম, নেপালেতে যাও মহাভারত, ওখানে হয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডে দেখো নাগ টিব্বা, মসৌরি রয়েছে, হিমাচল প্রদেশে ধোলাধর রয়েছে, অ্যান্ড জম্মু কাশ্মীরে যাও পীর পাঞ্জাল রেঞ্জ নামে পরিচিত। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে যে কাশ্মীর যে হিমালয় এটি কোথায় লোকেটেড, দেখো পীর পাঞ্জাল রেঞ্জ এবং গ্রেট হিমালয় বা হিমাদ্রির মধ্যবর্তী অঞ্চলে এটা অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে, এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো লেসার হিমালয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন পড়ে। লেসার হিমালয়টা ভালো করে দেখো,
লেসার হিমালয়ের ইম্পর্টেন্ট যে সমস্ত ফিচার বা বৈশিষ্ট্য এবং পর্বতশ্রেণী রয়েছে সেগুলো আমরা দেখি চলো। দেখো কারেওয়াজ কি, দেখো এটি মূলত কাশ্মীর ভ্যালিতে পাওয়া একটা উচ্চভূমির পলল ভূমি। পলল মানে কি বলতো, পলিভূমি, যেটা কি চাষের জন্য বিখ্যাত, দেখো জ্যাফরন অর্থাৎ কেশর চাষের জন্য বিখ্যাত যাকে বলে, ঠিক আছে স্যাফরন, দেখো কেশর চাষের জন্য এই মৃত্তিকাটা খুবই গুরুত্বপূর্ণ কারেওয়া। এগুলির মধ্যে দেখো গ্লেসিয়াল ক্লে, ঠিক আছে, অন্যান্য উপাদান বিশেষত মোরাইন্স এর সঙ্গে সম্পর্কিত পলি পাওয়া যায়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এখানে কি ক্লে পাওয়া যায়, গ্লেসিয়াল ক্লে, হিমবাহ যে কাদা সেটা। এছাড়া দেখো অন্যান্য উপাদান বিশেষত মোরাইন্স এর সঙ্গে সম্পর্কিত পলি এখানে পাওয়া যায়। এবং দেখো কাশ্মীর ভ্যালিতে জাফরান চাষের জন্য কারেওয়াজ ডিপোজিট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের যেটা বললাম, এই কারেওয়াজটা কিসের জন্য ইম্পর্টেন্ট না, কেশর চাষের জন্য কিন্তু খুব বিখ্যাত, দেখো জাফরান চাষ, জাফরান, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। নেক্সট দেখো কাশ্মীর ভ্যালি, এই পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে। দেখো কাশ্মীর ভ্যালি মূলত গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যবর্তী অবস্থিত। এখান থেকে তুমি প্রশ্ন পেয়েই যাবে, দেখবে পাবে যে কাশ্মীর ভ্যালি কোন দুটি রেঞ্জের মধ্যে লোকেটেড, গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে লোকেটেড, এটা মনে রাখবে। দেখো গ্রেট হিমালয়ের উত্তরে এবং পীর পাঞ্জালের দক্ষিণের দ্বারা বেষ্টিত ভৌগোলিকভাবে এটি, ঠিক আছে। এবং দেখো প্রশ্ন পড়ে ডাল লেক কোথায় লোকেটেড, কাশ্মীর ভ্যালিতে অবস্থিত, ডাল লেকটাও কাশ্মীর ভ্যালিতে অবস্থিত। তোমরা যদি কাশ্মীর কোনোদিন বেড়াতে যাও তখন দেখতে পাবে ডাল লেক। এছাড়া দেখো কাশ্মীরের একটা বিখ্যাত হ্রদ এটা ডাল লেকটা, আশা করি তোমরা নাম শুনেছো, নিউজের মধ্যে দেখতে পাবে, দেখবে। স্ট্রাকচারাল ফিচার্সটা চলো আমরা দেখে নিই। দেখো কাশ্মীর ভ্যালি এর ভূগঠনটা নেপ নেপের সঙ্গে সম্পর্কিত। নেপ কি, নেপ দেখো হলো একটা বিশাল বা বৃহৎ শিলা স্তর, যে লার্জ রক মাস যাকে বলা হয়, যা ভূঅভ্যন্তরীণ চাপের ফলে তার মূল অবস্থান থেকে অনেক দূরে সরে যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। তা হিমালয় কি, কাশ্মীর হিমালয়ের ভূগঠনটা কিসের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে, নেপের সঙ্গে সম্পর্কিত। আর নেপ কি না, একটি বৃহৎ শিলা স্তর বা লার্জ রক মাস, এইটুকু মনে রাখবে তাহলে যথেষ্ট, যা ভূঅভ্যন্তরীণ চাপের ফলে তার মূল অবস্থান থেকে অনেক দূরে সরে যেতে পারে। এখান থেকে তাহলে প্রশ্ন ইম্পর্টেন্ট, ডাল লেক কোথায় লোকেটেড, কাশ্মীর ভ্যালিতে লোকেটেড, ঠিক আছে। কার কার মাঝে অবস্থিত কাশ্মীর ভ্যালি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে লোকেটেড কাশ্মীর ভ্যালি। নেক্সট দেখো রক ফাউন্ড, লেসার হিমালয়ের মধ্যে কি কি রক পাওয়া যায় সেগুলো আমাদের দেখতে হবে। লেসার হিমালয় অঞ্চলে প্রধানত বিশেষ ধরনের সেডিমেন্টারি রক পাওয়া যায়, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। সেডিমেন্টারি রক যেমন গুরুত্বপূর্ণ শিলাগুলি কি সেডিমেন্টারির মধ্যে কোনগুলো আছে, দেখো লাইমস্টোন, স্যান্ডস্টোন, কোয়ার্টজাইট, এগুলো কিন্তু এসে থাকে। সেডিমেন্ট মানে জানো তো তোমরা পাললিক শিলা যেটাকে আমরা বলে থাকি, লাইমস্টোন, স্যান্ডস্টোন, কোয়ার্টজাইট, এগুলো গুরুত্বপূর্ণ শিলা, এগুলো মনে রাখবে। দেখো কোয়ার্টজাইট আসলে একটা দেখো মেটামরফিক রক, তবে লাইমস্টোন এবং স্যান্ডস্টোন হলো দেখো সেডিমেন্টারি রক। তাহলে কোয়ার্টজাইট কি ধরনের রক যদি বলা হয় তাহলে মেটামরফিক রক হবে, কিন্তু সেডিমেন্টারি রক যদি বলে থাকো লাইমস্টোন, স্যান্ডস্টোন, এগুলো হচ্ছে সেডিমেন্টারি রক, এটা পয়েন্টটা মনে রাখবে। নেক্সট দেখো বুগিয়াল বা মুর্গ কি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো মুর্গ বলতে লেসার হিমালয় অঞ্চলে যে তুমি তৃণভূমি দেখতে পাও ওখানে গ্রাসল্যান্ড, সেটাকে বলা হয় মুর্গ, যেটা লেসার হিমালয়ের মধ্যে তুমি দেখতে পাবে, ঠিক আছে। এবং উত্তরাখণ্ডে তুমি যদি চলে যাও সেখানে যে তৃণভূমি সেটাকে বলা হয় বুগিয়াল, ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে উত্তরাখণ্ডের মধ্যে যে তৃণভূমি তাকে বলা হয় বুগিয়াল, আর লেসার হিমালয়ের মধ্যে যে বিস্তীর্ণ গ্রাসল্যান্ড রয়েছে সেটাকে বলা হয় মুর্গ, ঠিক আছে। উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে বহু বুগিয়াল দেখা যায়, অর্থাৎ তৃণভূমি দেখা যায়, তৃণভূমিকে বলা হয় উত্তরাখণ্ডের বুগিয়াল। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পাবে, এই পয়েন্টগুলো মনে রাখবে ভালো করে। আমি তোমাদেরকে এর উপর বেস করে এমসিকিউ করাবো, তখন তোমাদের বিষয়গুলো দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এটা মনে রাখবে যে লাইমস্টোন এবং স্যান্ডস্টোন এগুলো কিন্তু সেডিমেন্টারি রক, কিন্তু কোয়ার্টজাইটটা যদি বলা হয় তাহলে কিন্তু হবে মেটামরফিক রক, অর্থাৎ রূপান্তরিত শিলা, ঠিক আছে। নেক্সট দেখো দুনটা ভেরি ইম্পর্টেন্ট, এটাও দেখো লেসার হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী সমতল বা প্রস্তর উপত্যকাকে বলা হয় দুন, ভেরি ইম্পর্টেন্ট। যেমন সবথেকে বড় দুন যদি বলে তাহলে হবে অ্যান্সার দেরাদুন, ঠিক আছে। দেখো ইম্পর্টেন্ট রেঞ্জ যেগুলো লোকেটেড লেসার হিমালয়ের মধ্যে সেগুলো,
দেখো আমি তোমাদেরকে বললাম, আবার একবার বলছি, দেখো পীর পাঞ্জাল রেঞ্জ যদি বলে তাহলে জম্মু কাশ্মীরের লোকেশন, যদি হিমাচল প্রদেশে বলে তাহলে দেখো ধলাধর, উত্তরাখণ্ডের মসুরি, নেপালের মধ্যে দেখো রয়েছে মহাভারত, নাগটিব্বা রেঞ্জটাও বললাম উত্তরাখণ্ডের লোকেদের। আর ওয়েস্ট বেঙ্গলে যদি বলে তাহলে দার্জিলিং হিলস, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং হিলস চা পাতার জন্য বিখ্যাত, তাই তো। নেক্সট দেখো আমরা একটা একটা করে চলো রেঞ্জগুলো দেখে নিই। দেখো প্রথমে চলে আসো পীর পাঞ্জাল রেঞ্জ। দেখো এটি মিডিল বা লেসার হিমালয়ের বৃহত্তম এবং দীর্ঘ পর্বতশ্রেণী। তাহলে যদি বলে মিডিল বা লেসার হিমালয়ের অন্যতম বৃহৎ এবং দীর্ঘ পর্বতশ্রেণীর নাম কি, মনে রাখবে পীর পাঞ্জাল রেঞ্জ। দেখো ঝিলাম রিভার ও চেনাব রিভার এই পর্বতশ্রেণীকে বিভিন্ন স্থানে কেটে প্রবাহিত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝিলাম রিভার এছাড়া হচ্ছে চেনাব রিভার, এই দুটো নদী দেখো পীর পাঞ্জালকে কেটেছে। এবং বানিহাল পাস এই পর্বতশ্রেণীতে লোকেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বানিহাল পাসটা কোথায় লোকেটেড, এই পীর পাঞ্জালের মধ্যে লোকেটেড। বানিহাল পাস দেখো কি করে, জম্মু এবং শ্রীনগর এর মধ্যে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ গিরিপথ। তাহলে জম্মুর সঙ্গে যদি শ্রীনগরকে যুক্ত করে কে, মনে রাখবে বানিহাল পাস, কোথায় লোকেটেড, পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে লোকেশন। নেক্সট দেখো ধলাধার রেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। দেখো ধলাধার রেঞ্জটা তাহলে কোথায় লোকেটেড, আমি তোমাদেরকে বললাম হিমাচল প্রদেশ দেখতে পাবে তুমি। পীর পাঞ্জাব সিস্টেমের সঙ্গে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী, যা কোথায় লোকেটেড, এটা হিমাচল প্রদেশ দেখতে হবে, ধলাধার রেঞ্জ। এবং দেখো বিয়াস রিভার এই পর্বতশ্রেণীকে কেটে প্রবাহিত হয়েছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পীর পাঞ্জার কাজ ছিল ঝেলাম চেনাব, আর যদি বলে বিয়াস রিভার কাকে কাটে, তাহলে দেখো ধলাধর হবে অ্যান্সার, ধলাধর রেঞ্জ, ঠিক আছে। এবং দেখো কাংড়া ভ্যালি ধলাধর অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ উপত্যকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাংড়া ভ্যালিটা মনে রাখবে কোথায় লোকেশন, এটা ধলাধর রেঞ্জের মধ্যেই লোকেটেড, এটা একটা গুরুত্বপূর্ণ উপত্যকা। দেখো ইম্পর্টেন্ট ভ্যালিস এবং লোকেশনগুলো চলো আমরা দেখে নিই। যদি কাশ্মীর ভ্যালি বলে তাহলে জম্মু কাশ্মীরের লোকেশন, ডাল লেক যদি বলে এটাও জম্মু কাশ্মীরের লোকেশন। কাংড়া ভ্যালি যদি বলে তাহলে দেখো হিমাচল প্রদেশে, কাংড়া ভ্যালি হিমাচল প্রদেশে। কুলু ভ্যালি এটাও হিমাচল প্রদেশে। দুন ভ্যালি দুন, তাহলে লেসার হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী অঞ্চলে, এটা তুমি দেখতে পাবে দুন। সব থেকে বড় দুন হচ্ছে দেরাদুন, ঠিক আছে। নেক্সট দেখো এবার শিবালিকে চলে এসো। দেখো তাহলে গ্রেট হিমালয়, মিডিল হিমালয় বা লেসার হিমালয়, এবার হচ্ছে নিচে দেখো শিবালিক। এবার চলো আমরা শিবালিকটা দেখে নিই। তাহলে দেখো যদি বলে মিডিল হিমালয়ের দক্ষিণে অবস্থিত কে, শিবালিক রেঞ্জ। দেখো শিবালিক রেঞ্জ হলো হিমালয়ের সর্বদক্ষিণের এবং সর্বকনিষ্ঠ পর্বতশ্রেণী, যদি বলে থাকে তাহলে কি হবে, শিবালিক তৈরি হবে। তোমাদেরকে আমি আগের দিনেই বলেছিলাম যে পরপর রেঞ্জগুলো তৈরি, আগে ট্রান্স হিমালয় তৈরি হয়েছে, তারপর গ্রেট হিমালয়, তারপরে হচ্ছে মিডিল হিমালয়, তারপর হচ্ছে শিবালিক। তাহলে সর্বকনিষ্ঠ পর্বতশ্রেণী যদি বলে থাকে তাহলে শিবালিক রেঞ্জই অ্যান্সার হবে। এছাড়া একে বলা হয় আউটার হিমালয় বা সাব হিমালয় নামেও পরিচিত। এটা গঠন এবং অবস্থানটা চলো আমরা দেখে নিই। দেখো তাহলে কোন যুগে তৈরি হয়েছে, মনে রাখবে পেলিওসিন যুগে কিন্তু তৈরি হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যুগগুলো মনে রাখবে তোমরা। আর এর অপর নাম কি, আউটার হিমালয়, তাহলে শিবালিক হিমালয় বা আউটার হিমালয় নামে পরিচিত, ঠিক আছে। দেখো এটি হিমালয়ের একটি ভেরি লং মাউন্টেন রেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। হাইয়েস্ট উচ্চতা দেখো 500 থেকে 1000 মিটার, 500 থেকে 1000 মিটার। এবার দেখো শিবালিক রেঞ্জ পূর্ব পশ্চিমে বেশ কন্টিনিউয়াস এবং পশ্চিমে জম্মু থেকে পূর্বে আসাম পর্যন্ত বিস্তৃত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। বিস্তারটাও মনে রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের বিস্তারটা পড়ে। পূর্ব পশ্চিমে বেশ কন্টিনিউয়াস এবং পশ্চিমে একদম জম্মু কাশ্মীর থেকে তোমার আসাম পর্যন্ত আর কি এটা বিস্তৃত হচ্ছে শিবালিক রেঞ্জ। নেক্সট দেখো ডিফারেন্ট রিজিয়নের ডিফারেন্ট নাম আছে, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। শিবালিক রেঞ্জে দেখো বিভিন্ন নাম আছে, যেমন জম্মু হিলস, জম্মু কাশ্মীরে তুমি যাও জম্মু হিলস, দুদুয়া হিলস বা দাং হিলস দেখো উত্তরাখণ্ডে। এছাড়াও দেখো রয়েছে চুড়িয়া বা চড়ি হিলস দেখো নেপালে। ডাফলা হিলস দেখো রয়েছে অরুণাচল প্রদেশে। মিরি দেখো অরুণাচল প্রদেশে। আভোর দেখো এটাও অরুণাচল প্রদেশে। এবং মিসমি হিলস এটাও দেখো অরুণাচল প্রদেশে। দেখো এগুলো আশা করছি তোমরা আগেও পড়েছো, ডাফলা, মিরি, আভোর, মিসমি, এগুলো সব অরুণাচল প্রদেশে লোকেটেড আর কি। আমি তোমাদেরকে একটু পরে দেখো ছবির মাধ্যমে এগুলো দেখাচ্ছি কোথায় কোথায় লোকেশনটা। ডাফলা, মিরি, আভোর, মিসমি এগুলো সব অরুণাচল প্রদেশে, ঠিক আছে। উত্তরাখণ্ডে মনে রাখবে দুধোয়া, এছাড়াও রয়েছে দাং, এগুলো উত্তরাখণ্ডে। নেপালে দেখো চুড়িয়া, এছাড়াও রয়েছে
চড়ি, এগুলো সব নেপালে অবস্থিত। এবং জম্মু হিলস বলে, জম্মু কাশ্মীরের লোকেশন হবে। দেখো এখানে দেখো তোমরা বুঝতে পারো, দেখো অরুণাচল প্রদেশ, দেখো ডাফলা, মিরি, অভোর, মিসমি। দেখো অরুণাচল প্রদেশে দেখো এই লোকেশনগুলো একটু মনে রাখবে। দেখো ডাফলা, মিরি, অভোর, মিসমি, বুঝতে পারছো 4টা রেঞ্জ। পরেরগুলো আমি পরে আসছি একটু পর, তোমাদের এটা দেখালাম আর কি। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মেটেরিয়াল এবং ইনফরমেশনগুলো চলো আমরা দেখে নিই। দেখো গ্রেট হিমালয় এবং লেসার হিমালয়তে প্রাচীন মেরিন বা ওশান এর সেডিমেন্টের প্রভাব কিন্তু রয়েছে। তাহলে দেখো গ্রেট, লেসার বা মিডিল, তারপর হচ্ছে শিবালিক। তাহলে গ্রেট হিমালয় এবং লেসার হিমালয়তে প্রাচীন মেরিন বা ওশানিক যে সেডিমেন্ট এর প্রভাব কিন্তু রয়েছে। কিন্তু শিবালিক রেঞ্জ প্রধানত দেখো ফ্লোভিয়াল সেডিমেন্ট অর্থাৎ নদীর পলি দ্বারা গঠিত, নদীর পলল দ্বারা গঠিত শিবালিক রেঞ্জটা, ঠিক আছে। এবং বিভিন্ন রিভার দীর্ঘ সময় ধরে দেখো পাহাড় থেকে ক্ষয়প্রাপ্ত পলি বা সেডিমেন্ট যাকে বলে বহন করে এনে জমা করায় এই অঞ্চলে দেখো পুরো একটা ফ্লোভিয়াল ডিপোজিট তৈরি হয়। ফ্লোভিয়াল ডিপোজিট তৈরি হয় কোথায়? এই তোমার শিবালিক রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তাই দেখো শিবালিক রেঞ্জ ফ্লোভিয়াল সেডিমেন্ট ডিপোজিট হচ্ছে কার দ্বারা? রিভার ডিপোজিটের দ্বারা, ঠিক আছে। এই পয়েন্টটা একটু মনে রাখবে। তাহলে এই পয়েন্টগুলো একটু মনে রাখবে যে গ্রেটার হিমালয় এবং লেসার হিমালয় দেখো প্রাচীন মেরিন বা ওশানিক সেডিমেন্ট দ্বারা গঠিত, কিন্তু শিবালিক রেঞ্জটা কি দিয়ে গঠিত? দেখো ফ্লোভিয়াল সেডিমেন্ট, কার দ্বারা? রিভার ডিপোজিট করে থাকে, রিভারের দ্বারা, ঠিক আছে। নেক্সট দেখো শিবালিক গঠনের পরবর্তী যে প্রক্রিয়া এবং ভূমিরূপগুলো রয়েছে সেগুলো চলো আমরা দেখে নিই। দেখো নদী বা হ্রদের সৃষ্টি। দেখো শিবালিক রেঞ্জ গঠনের আগে থেকেই এই অঞ্চলে বিভিন্ন নদী প্রবাহিত ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, শিবালিক রেঞ্জ আগে থেকেই বিভিন্ন নদী কিন্তু এই অঞ্চলে প্রবাহিত ছিল। পরবর্তীকালে দেখো কি হয়, শিবালিক রেঞ্জ গঠিত হওয়ার সময় ভূমির আপলিফমেন্ট বা উত্থান হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে এক সময় এখানে টেথিস সি ছিল, তার ভাঁজ খাওয়া পলির ফলে আজকে যে মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আমরা তার ফলেই দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ এই মাউন্টেন রেঞ্জের মধ্যে জীবাশ্ম পাওয়া গেছে। জীবাশ্ম কি করে পাওয়া গেল? নিশ্চয়ই এখানে ছিল টেথিস সি নামের সি, যার জন্যই সেখানে জীবাশ্ম পাওয়া গেছে। তো এই পলিটা আপলিফমেন্ট হয়ে কিন্তু এই মাউন্টেন রেঞ্জগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এর ফলে নদীগুলির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে লেক বা হ্রদের সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তাহলে দেখো পরবর্তীকালে কি হয় না, শিবালিক রেঞ্জ গঠিত হওয়ার সময় দেখো ভূমির আপলিফমেন্ট বা উত্থান ঘটে। এর ফলে কি হয়, নদীর যে প্রবাহ পথ সেটা বাধা পায় এবং বিভিন্ন স্থানে কি হয়, হ্রদের সৃষ্টি হয়েছে বা লেকের সৃষ্টি হয়েছে। এবং এই হ্রদগুলি কি বলা হয়? ল্যাকাস্ট্রিন লেক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাকাস্ট্রিন লেক কোথায় দেখতে পাবো আমরা? শিবালিক রেঞ্জের মধ্যে। এই হ্রদগুলোকে বলা হয় ল্যাকাস্ট্রিন লেক, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো পলি জমে সমভূমির সৃষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো সময়ের সঙ্গে সঙ্গে নদীগুলি দেখো প্রচুর পরিমাণে সেডিমেন্ট বহন করে এনে এই হ্রদ বা উপত্যকাগুলিতে জমা করতে থাকে এবং ধীরে ধীরে সেডিমেন্ট দিয়ে উপত্যকাগুলি পূর্ণ হয়ে যায় এবং সেখানে কি হয়, প্লেন্স যাকে বলে সমভূমি গড়ে ওঠে। এবং এই সময় মাটি অত্যন্ত ফার্টাইল হয়, উর্বর হয়, কৃষিকাজের জন্য কি হয়, উপযোগী হয়ে ওঠে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো পলি থেকে কীভাবে সমভূমির সৃষ্টি হয়েছে সেটা এই পার্টে আমি তোমাদেরকে বললাম, যে সময়ের সঙ্গে কি হয়, নদীগুলি প্রচুর পরিমাণে সেডিমেন্ট বয়ে এনে হ্রদ বা উপত্যকাগুলি জমা করতে থাকে এবং ধীরে ধীরে সেডিমেন্ট পূর্ণ হয়ে যায় এবং সেখানে প্লেন বা সমভূমির সৃষ্টি হয়। এবং তুমি জানো যে নদীর পলিটা কি হয়, খুবই উর্বর হয় চাষ কাজের জন্য বা কৃষিকাজের জন্য। নেক্সট দেখো গ্রাসল্যান্ড। পলি জমে যাওয়া সমভূমিতে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ঘাস যাকে বলে গ্রাস জন্মাতে থাকে। এবং লেসার হিমালয় এবং শিবালিক, লেসার হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী যে তৃণভূমি অর্থাৎ গ্রাসল্যান্ড দেখা যায়, সেই তৃণভূমিগুলো তোমাদেরকে আমি বললাম নামটা। উত্তরাখণ্ডে যদি যাও বুগিয়াল দেখতে পাবে উত্তরাখণ্ডে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম তোমাদেরকে। এবং দেখো পশ্চিম অংশের তৃণভূমিকে বলা হয় দুন বা দুম, দুন বা দুম। এবং পূর্ব অংশগুলিকে বলা হয় দুয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবে পশ্চিম অংশ তৃণভূমিকে বলা হয় দুম আর পশ্চিম অংশগুলিকে বলা হয় দুয়ার। নেক্সট দেখো এগ্রিকালচার এবং স্যাফরন চাষ আর কি।
কেশর চাষের আমরা দেখে নিই। চলো দেখো, পলি জমে তৈরি হওয়া সমভূমির মাটি অত্যন্ত কি হয়, ফার্টাইল হয়, এবং জম্মু এবং কাশ্মীর অঞ্চলে উপযুক্ত পলি মাটিতে জাফরান যাকে বলে অর্থাৎ কেশর চাষ করা হয়। ঠিক আছে, দেখো শিবালিক রেঞ্জ প্রধানত কি দিয়ে তৈরি, সেডিমেন্টারি রক দিয়ে বা পারলিক শিলা দিয়ে গঠিত, তোমাদের একটু আগে বললাম, এবং বিভিন্ন রিভার ডিপোজিট বা ফ্লোভিয়াল সেডিমেন্ট জমে এই অঞ্চলে শিলাস্তর ও পলল ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা মনে রাখবে। রিভার ডিপোজিট বা ফ্লোভিয়াল সেডিমেন্ট জমা হয়ে এই অঞ্চলে যে শিলাস্তর এবং পলল ভূমি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে শিবালিক রেঞ্জ কি দিয়ে রক দিয়ে গঠিত, যদি বলে তাহলে সেডিমেন্ট রক দিয়ে গঠিত, তো পাললিক শিলা দ্বারা গঠিত। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা, পূর্বাঞ্চল যে হিমালয়গুলো রয়েছে পূর্ব দিকে, এইদিকে যে হিমালয়গুলো রয়েছে পার অংশটা, এই দিকটা আমরা দেখে নিই। চলো, পূর্বাঞ্চল হিমালয় হলো হিমালয় পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। ঠিক আছে, এটি প্রধানত নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলে বিস্তৃত, যেটা তোমাদেরকে বললাম আমি ছবির মধ্যে, এবং বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত, সেগুলো আমরা ম্যাপের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ডাইরেকশনটা মনে রাখবে, নর্থ থেকে সাউথ, এবং পূর্বাঞ্চল হিমাচলের অন্তর্গত বিভিন্ন পাহাড় এবং পর্বতশ্রেণী মূলত উত্তর থেকে দক্ষিণে দিকে বিস্তৃত। আশা করছি তোমরা বুঝতে পারোনি, ম্যাপটা তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো ম্যাপটা, তাহলে বুঝতে পারবে। দেখো দেখো অরুণাচল প্রদেশ রয়েছে, বললাম তোমার ডাপলা, মিরি, আভোর, মিসমি, দেখো সেরকম। দেখো এখানে দেখো এছাড়াও রয়েছে দেখো পাটকাই বুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাটকাই বুমটা। এছাড়া দেখো নাগাল্যান্ডে রয়েছে নাগা হিলস, মণিপুরে রয়েছে মণিপুর হিলস, মিজোরামে দেখো রয়েছে মিজো বা লুসাই হিলস। আর দেখো তুমি যদি আসামে চলে যাও তাহলে দেখো হবে বারিয়াল রেঞ্জ দেখতে পাবে, আসামের মধ্যে বারিয়াল রেঞ্জ দেখতে পাবে। ঠিক আছে, এই রেঞ্জগুলো সব দেখো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে বিস্তৃত পূর্বাঞ্চল হিমালয়ের এগুলো অংশ। এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, এই পার্টটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো এখানে চলে আসো, দেখো তাহলে পাটকাই বুমস হিলস পূর্বাঞ্চল হিমালয়ের একটা উত্তরতম অংশ, নর্দার্ন মোস্ট পার্ট। এটা পাটকাই বুমটা তোমাদের দেখলাম, আমি ম্যাপে দেখালাম ছবির মধ্যে, এবং দেখো ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডার অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী এটা, এই পাটকাই বুমটা। দেখো নাগাল্যান্ডে রয়েছে নাগা হিলস, দেখো এর হাইস্ট পিকটা মনে রাখবে, নাগা হিলসের হাইস্ট পিকের নাম কি, সারামতি পিক। ঠিক আছে, সারামতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নাগা হিলসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, হাইস্ট পিকের নাম কি, সারামতি পিক। ঠিক আছে, নাগা হিলস দেখো পূর্বাঞ্চল হিমালয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, নাগাল্যান্ড অবস্থিত নাগা হিলস, হাইস্ট পিকটা নাম মনে রাখবে। এবং পাটকাই হিলস এবং নাগা হিলস মিলে দেখো ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডার একটা গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। কতটা ইম্পর্টেন্ট নয়, এই পিকটা কিন্তু মনে রাখবে। আর এই কোথায় লোকেশনটা, নাগায় নাম শুনে বুঝতে পারছো, নাগাল্যান্ড। দেখো মণিপুর বা কোহিমা হিলসে চলে এসো, মণিপুর হিলসকে দেখো অনেক ক্ষেত্রে কোহিমা হিলস নামে বলা হয়, এবং এটা পূর্বাঞ্চল হিমালয়ের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, পাহাড়ি অঞ্চল আর কি। মণিপুরে তুমি দেখতে পাবে কোহিমা, যদি হিমালয় পরে কোথায় দেখতে পাবে, তাহলে মণিপুরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, এছাড়াও দেখো তোমাদেরকে বললাম বারেল রেঞ্জ, যেটা আসামে তুমি দেখতে পাবে, এটাও পূর্বাঞ্চল হিমালয়েরই অংশ। নাগা হিলস এবং মণিপুর হিলসের মধ্যবর্তী বিভাজক হিসাবে কাজ করে থাকে, এটা নাগা এবং মণিপুরের মধ্যে বিভাজক হিসেবে কাজ করে থাকে বারেল রেঞ্জটা। ঠিক আছে, এছাড়া দেখো লুসাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিজোরামের মধ্যে যদি যাও তাহলে তুমি মিজো হিলস বা লুসাই হিলস দেখতে পাবে, ওই একই। ঠিক আছে, এটি মূলত দেখো মিজোরামের অঞ্চলে অবস্থিত, তুমি বললাম লুসাই হিলসটা কোথায় অবস্থিত, মিজোরামে। হাইয়েস্ট পিক কি, লুসাই হিলসের হাইয়েস্ট পিকটা মনে রাখবে ব্লু মাউন্টেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লু মাউন্টেন কোথায় লোকেশন, মনে রাখবে লুসাই হিলসের মধ্যে, যেটা হাইয়েস্ট পিক মিজোরামে অবস্থিত। ঠিক আছে, এই নামটা একটু মনে রাখবে যে ব্লু মাউন্টেনের অপর নাম কি, পাং পুই, পাং পুই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, পাং পুই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও ভিডিওটাকে। দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি রেগুলার এবার থেকে। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে।